ভাইয়ের ভাই দাঁড়ে মারে না, মেয়ে ছেলের গায়ে হাত তুলছে। খবর দে যে দৃশ্যটা আপনারা দেখলেন এক ভয়ঙ্কর ছবি। পশ্চিমবঙ্গেও বাংলাদেশের কায়দায় হিন্দুদের ওপর নির্যাতন চলছে, এই অভিযোগ উঠছে। ভিডিওটা যদি সত্যি হয়, শুভেন্দু অধিকারী যে ভিডিওটা শেয়ার করেছেন টুইটে, তাহলে কিন্তু সত্যি অবস্থার অবনতি হচ্ছে। আর এই কথা তো বলার অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে হিন্দুদের অনুষ্ঠান, দুর্গাপূজার অনুষ্ঠান হোক বা কালী পুজো, সেগুলোতে নানান জায়গায় হিংসা হয়েছে, সেখানে আক্রমণ হয়েছে, দুই গোষ্ঠীর মধ্যে সমস্যা দেখা দিয়েছে। এবার যে ছবিটা সামনে আসছে, শুভেন্দু অধিকারী টুইটে যেটা লিখছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর বাংলাদেশ ধাঁচের হামলা হচ্ছে। এবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অন্তর্গত লোহাপুঞ্জির বাভনিয়া গ্রামে বিনা উস্কানিতে একদল দুর্বৃত্ত হিন্দুদের ওপর হামলা ও লুটপাট করেছে। দুর্বৃত্তরা 60 বছরের নারী এমনকি শিশু সহ কাউকে রেহাই দেয়নি। এক গর্ভবতী মহিলার উপর হামলা হয়েছে। এক ব্যক্তিকে এত নির্মমভাবে মারধর করা হয়েছে যে তার মাথা ফেটে যায়। ভিডিওতে দেখা যায় হিন্দু পরিবারের ওপর বর্বর হামলা। পশ্চিমবঙ্গের হিন্দুরা প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের রাজনীতির শিকার হচ্ছে। আমি ডিজিপিকে অনুরোধ করতে চাই, তিনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে টুইটার হ্যান্ডেল, সেখানে এই ভিডিও এবং এই বার্তাটা ট্যাগ করেছেন এবং লিখেছেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় যাতে অপরাধীরা একই ঘটনার পুনরাবৃত্তি করার কথা ভাবতে না পারে। এছাড়াও তিনি ন্যাশনাল ওমেন কাউন্সিল ইন্ডিয়া, সেখানে তিনি ট্যাগ করেছেন। তিনি লিখেছেন আই উড লাইক টু আর্জ, ডিজিপি পুলিশ ছাড়াও তিনি লিখেছেন ইন্ডিয়ান NHRC। এছাড়াও তিনি ন্যাশনাল ওমেন কমিশন অফ ইন্ডিয়াকে ট্যাগ করে তাদের কাছেও বলেছেন যে তারাও যেন এই দলগুলো এসে, যে কমিশনগুলো রয়েছে, তারা গ্রামে এসে পরিদর্শন করে এবং ঘটনাটির নোট নেয়। কি ঘটেছে তার একটি প্রথম হিসেব তাদের হাতেও থাকতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কিছু কিছু পকেট এলাকার অবস্থা খুবই অ্যালার্মিং হয়ে উঠছে বলে অভিযোগ উঠছে। তার কারণ হচ্ছে এই সব এলাকার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। এটা সকলেই জানেন, নতুন করে বলার কিছু নেই। কিন্তু ডেমোগ্রাফি পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে সামাজিক সমস্যাগুলো দেখা দিয়েছে, এগুলো অবশ্যই আইন শৃঙ্খলার ব্যাপার, এবং আইন শৃঙ্খলা অবশ্যই রাজ্য সরকারের ইস্যু। রাজ্য সরকারকে এ বিষয়ে কন্ট্রোল করা উচিত। শুধুমাত্র ঘটনা ঘটে গেল, তারপর পুলিশ এলো, অ্যাকশন নিল, কাউকে জেলে ভরলো, আবার জামিনে ছাড়া পেয়ে গেল, এভাবে পরের পর যদি চলতে থাকে তাহলে সমস্যার কিন্তু স্থায়ী সমাধান হবে না। সমস্যার সমাধান যদি স্থায়ীভাবে করতে হয়, তাহলে যা যা করণীয় রাজ্য সরকারের সেগুলো করা উচিত। কিন্তু সরকারের কি সেই বিষয়ে মন আছে, নাকি সরকার শুধুমাত্র ভাতা প্রকল্প, জনমোহিনী প্রকল্প আর ভোট জিতে মসনদে থাকতে ব্যস্ত? এই প্রশ্নটা বিরোধীরা তুলছেন এবং যথাযথ প্রশ্ন তোলার প্রয়োজনও আছে। কারণ ধীরে 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 অনেকগুলি পকেট এলাকা ডেমোগ্রাফিক্যাল চেঞ্জের কারণে সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং সরকার খুব ভালোভাবে জানে। যার জন্যই আপনারা দেখছেন বিগত 1 মাসে ব্যাপক ধরপাকড় চলছে। যদি সমস্যা না থাকতো তাহলে সরকার তো ধরপাকড় করতো না। শুধুমাত্র দায় ঠেলাঠেলি করে এই বিষয়টা কোনোভাবেই মোকাবিলা করা যাবে না। রাজ্য যদি বলে এটা কেন্দ্রের ব্যাপার, আর কেন্দ্র যদি বলে রাজ্যের ব্যাপার, এভাবে দায় ঠেলাঠেলি করলে সমস্যা থেকে আমরা মুখ ঘুরিয়ে থাকতে পারি, কিন্তু সমস্যার সমাধান হবে না। সমস্যার যদি সমাধান করতে হয়, তাহলে কেন্দ্র রাজ্যকে একসঙ্গে মিলে মিশে এই সমস্যার কিন্তু সমাধান করতে হবে। কারণ সমস্যা আছে, স্বীকার করছেন সকলেই। সেই কারণেই তারা বলছেন যে এই যে অনুপ্রবেশের ঘটনাটা যেটা ঘটছে, সেটা কেন্দ্রের ইস্যু, বিএসএফ কেন আটকাচ্ছে না? আবার কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে যে রাজ্য সরকার জমি দিচ্ছে না, তার জন্য অনুপ্রবেশ হচ্ছে। বিষয়টা তো এর মাঝামাঝি কোথাও একটা জায়গায় আসতে হবে। তার কারণ হচ্ছে যদি অনুপ্রবেশ ঘটে তাহলে নিশ্চয়ই বিএসএফ এর দেখার কর্তব্য, কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জেস আছে, সেটা নিয়ে নতুন করে বলে আর এই ভিডিওটাকে ভারী করছি না। কিন্তু সেই চ্যালেঞ্জেসের পর যদি ফাঁক গলে, নিরাপত্তা গলে ঢোকে, এবং প্রতিনিয়ত ঢুকছে, এটা তো বাস্তব, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার পরের ভূমিকাটা তো রাজ্যেরও রয়েছে। যদি অনুপ্রবেশকারীরা এখানে আশ্রয় নেয়,
তাহলে রাজ্যের ইন্টেলিজেন্স গুলোকে তো ইন্টেলিজেন্স গ্যাদার করে তাদের ধরপাকড় করতে হবে। রাজ্যের যদি কোনো দায়িত্ব না থাকে তাহলে রাজ্য এখন কেন ধরছে? রাজ্য যখন ধরছে দায়িত্ব নিয়ে বেশ কয়েকজনকে ধরেছে, অনেকজনকে ধরেছে, যদিও অনুপ্রবেশকারীদের সংখ্যা এর থেকে কয়েক শত শত গুণ বেশি, তা সত্ত্বেও কাউকে তো রাজ্য ধরেছে, কয়েকজনকে ধরেছে। যখন রাজ্য ধরছে তাহলে রাজ্যের নিশ্চয়ই দায়িত্ব আছে, আর এবং অবশ্যই আছে। যদি রাজ্যে কোনো দুষ্কৃতি ঢোকে তাহলে অবশ্যই প্রশাসন দেখছে, কিছুটা হলেও দেখছে। তাহলে কেন তারা শুধুমাত্র রাজনীতির খাতিরে দায় চাপাচাপির খেলায় না গিয়ে যৌথভাবে কাজ করবে? বিএসএফ এবং পুলিশ অন্যান্য রাজ্যে যেখানে একসাথে কাজ করে সেখানে কাজটা আরো ভালোভাবে হয়, দুপক্ষের কাছে হিসেব থাকবে, দুপক্ষ মিলেমিশে কাজ করা উচিত। এটাই তো ফেডারেল স্ট্রাকচার, এটাই তো রাজ্যের এবং কেন্দ্রের যৌথ সহযোগিতার স্ট্রাকচার। যদি একে অপরকে সহযোগিতা না করে তাহলে তো এই ধরনের বিচ্ছিন্নতা দেখা দেবে, এবং এই বিচ্ছিন্নতার সুযোগ নিয়েই তো দুষ্কৃতীরা ঢোকার সাহস পাচ্ছে, দিনের পর দিন পাচ্ছে। অভিযোগ উঠছে যে পশ্চিমবঙ্গকে দুষ্কৃতীরা, বিশেষ করে অনুপ্রবেশকারীরা, জঙ্গি তালিকায় আছেন এমন ব্যক্তিরা এটাকে সেফ হাউস মনে করছেন, যেই কারণেই তারা বারংবার এখানে আসছেন। একটা বড় কারণ অবশ্যই যে এটা একটা সীমান্তবর্তী এলাকা। এই ধরনের অনুপ্রবেশকারীরা এই সমস্ত সীমান্তবর্তী এলাকাকেই প্রাথমিক পছন্দ হিসেবে বেছে নেয়, তার কারণ তাদের বর্ডার টপকাতে সুবিধা, কাছাকাছি এলাকা, তার জন্যই তারা এখানে আশ্রয় নেয়। এবং একটা বিষয় তো অবশ্যই এর সঙ্গে আছে, কেন্দ্র রাজ্য অসহযোগিতার যে বাতাবরণটা তৈরি হয়েছে তার ফলে দুষ্কৃতীরা মনে করছে যে তারা হয়তো এখানে নিস্তার পেয়ে যাবে। বিভিন্ন ক্ষেত্রে পেয়েছেও, দীর্ঘদিন পেয়েছে, পরে ধরা পড়েছে, বা পড়েনি, অনেকে তো পড়েওনি। পরে জানা যায় যারা কেরল থেকে ধরা পড়লো, আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি, জেএমবির জঙ্গি, এরা যখন অন্যান্য রাজ্যে ধরা পড়ছে তখন দেখা যাচ্ছে যে তারা কোনো না কোনো সময় এখানে ছিল। কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ উঠছে যে তাদের দুটো বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম। আবার একজন তৃণমূলের রশিদপুর গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান, তাকে তো দেখা যাচ্ছে যে তিনিও নাকি বাংলাদেশ থেকে ভারতে এসে দীর্ঘদিন এখানে ছিলেন। 2015 সালে তিনি ভোটার তালিকায় নাম তুলেছেন, 2018 সালে 3 বছরের মধ্যে তিনি পঞ্চায়েতের প্রধান হয়ে গেছেন। মানে বাংলাদেশ থেকে এলেন এবং টপাটপ তার কার্ডগুলো তৈরি হয়ে গেল, আর তিনি পঞ্চায়েত প্রধানও হয়ে গেলেন, তৃণমূলটাও করা শুরু করলেন। বিষয়টা আদালতে গিয়েছে, মিডিয়ায় ব্যাপক লেখালেখি হয়েছে। তাহলে ভেবে দেখুন আজকে এই রাজ্যের অবস্থাটা কোথায়, কোথায় গিয়ে ঠেকছে পশ্চিমবঙ্গের অবস্থা। যারা অনুপ্রবেশকারী তারা যদি এই দেশটা চালায় তাহলে এই দেশটা কি গোল্লায় যাবে, না দেশটা ঠিক থাকবে? এটা নৈতিকতার প্রশ্ন, এটা দেশের সুরক্ষার প্রশ্ন। এই বিষয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়কে একসঙ্গে মিলেমিশে কাজ করা উচিত, এবং রাজ্য সরকারকে আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, কারণ তার সরকারি দলে রয়েছে, তারাই সরকারি দল। তাদের দলের মধ্যেই যদি অনুপ্রবেশকারীরা আশ্রয় পায় তাহলে তো তাদের দায় বর্তায়। তারা তো এখান থেকে ওই বিএসএফ এর উপরে এই ক্ষেত্রে অন্তত দায় বর্তিয়ে পার পাবে না, কারণ এক্ষেত্রে তারা তৃণমূল করছে। এবং অভিযোগ উঠছে, বিজেপি তো বারংবার অভিযোগ করছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা বারংবার অভিযোগ করছেন যে অনুপ্রবেশকারীরা এসেই তৃণমূলের আশ্রয় নেয়। আমরা দিল্লিতে দেখেছি বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে, এবং দিল্লির পুলিশের টিম পশ্চিমবঙ্গে এসে খোঁজখবর নিচ্ছে। দিল্লিতে একটা বস্তি গড়ে উঠেছে বাঙালিদের, যেই বস্তিতে বলা হচ্ছে যে সেখানে নাকি অনুপ্রবেশকারীরা আছেন। সেখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আছেন, একথা ঠিক, কিন্তু সেইখানে দিল্লি পুলিশের তদন্তে উঠে এসেছে যে অনুপ্রবেশকারীরাও তাদের এখানে আশ্রয় নিয়েছে। এই ধরনের অবৈধ বস্তিগুলোতে অনুপ্রবেশকারীরা আশ্রয় নেয় এমনটা অভিযোগ দিল্লি পুলিশের। তারা 9 জনকে গ্রেফতার করেছে এবং তারা এ রাজ্যেও এসেছে। বারংবার তারা আসবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে এই ধরনের ধরপাকড় অভিযান চলছে। অভিযানটা চললো কোন সময়? যখন বাংলাদেশের সঙ্গে পরিস্থিতিটা খারাপ হলো। এই পরিস্থিতি যদি খারাপ না হতো তাহলে আরো বেশ কয়েক দশক তারা বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীরা, দুষ্কৃতীরা, জঙ্গিরা, বিভিন্ন দেশ থেকে পালিয়ে আসা এই সমস্ত অবৈধ নাগরিকরা তাহলে সেখানে আশ্রয় নিত। আরো দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটা চলতে থাকতো, দেশের সুরক্ষা নিয়ে তাও প্রশ্ন উঠত। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অন্তত বাংলাদেশের সঙ্গে পরিস্থিতি খারাপের সৌজন্যে বলবো যে অন্যান্য রাজ্যে ধরপাকড় শুরু হয়েছে, এবং অন্তত এই বার্তাটা যাবে এবার
যে অনুপ্রবেশকারীরা, অবৈধ নাগরিকরা ভারতে আর সুরক্ষিত নয়। এর আগেও আমরা বেশ কয়েকবার দেখেছি, করোনার সময়, করোনার ঠিক আগে আগে এরকম একটা ধরপাকড় অভিযান বিভিন্ন রাজ্যে চলেছিল, তখনও এরা ফিরে গিয়েছিল, আবার সেই ঢল নেমেছিল। এক্ষেত্রে বর্ডারকে তো সুরক্ষিত করার প্রয়োজন নিশ্চয়ই আছে, কিন্তু বাংলাদেশের বর্ডারের সঙ্গে একটা বড় সমস্যা হচ্ছে, যেহেতু বঙ্গ নদীমাতৃক, দুপারেই নদীমাতৃক জায়গা, বহু জায়গায় নদী আছে, বহু জায়গায় সাধারণ মানুষের ক্ষেত খলিহান রয়েছে, এছাড়া বহু সমস্যা আছে, জঙ্গল রয়েছে, সুন্দরবনের দিকটাও রয়েছে, যেখানে নদী আছে, জঙ্গল আছে, সব মিলিয়ে মিশিয়ে একটা কঠিন পরিস্থিতি, যেখানে সীমানার তার দেওয়া, কাটা তার দেওয়া খুব সমস্যার কারণ। কারণ সুন্দরবনে তো বন্য প্রাণীদের বিচরণ ক্ষেত্র রয়েছে, ঠিক আছে, বন্য প্রাণীদের বিষয়টা না হলে বাদই দিলাম, কিন্তু নদীর মধ্যে আপনি কোথায় কাঁটা তার দেবেন? তাহলে নদীর এপারে দিতে হয়, নদীর এপারে দিলে আবার যে একটা বড় অংশ সেটা ভারতের হাতছাড়া হয়ে যাবে, এটা ভারত কোনোভাবেই করতে পারে না। অবশ্যই নজরদারি বাড়ানোর প্রয়োজন আছে, কিন্তু বহু জায়গায় এখনো এই ক্ষেত খলিহানের জায়গাটা মীমাংসার ব্যাপার, কিন্তু বহু জায়গায় এখনো কাঁটাতার দেওয়া দরকার, যেগুলো বিজেপি বারংবার বলছে, বিজেপি বিরোধী দল তারা বারংবার বলছে যে আউটপোস্ট দেওয়া হচ্ছে না। রাজ্য সরকারেরও এই আউটপোস্টের জমি রাজনীতির স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের সুরক্ষার কথা ভেবে দেওয়া উচিত, এবং এইসব অনুপ্রবেশকারীদের আটকানো উচিত। না হলে এই পরিস্থিতি কিন্তু চলতেই থাকবে, বিভিন্ন জায়গায় দেখা যাবে হিন্দুরা আরো মার খাবে। এই হিন্দুদের হোমল্যান্ড হিসেবেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ অন্যান্যরা সেই সময় এই বাংলা, পশ্চিমবঙ্গের সৃষ্টি করেছিলেন। তারা চেয়েছিলেন বঙ্গের একটা প্রান্ত হিন্দুদের হোমল্যান্ড হোক, তার জন্যই আজ এই জায়গাটা হিন্দুদের হোমল্যান্ড হয়েছিল। কিন্তু যেহেতু সেকুলার কান্ট্রি হিসেবে ঘোষণা করা হয়, তাই আর হিন্দুদের ওই হোমল্যান্ডটা আর থাকলো না। কিন্তু এই যে বৃহৎ জনগোষ্ঠী ৮-৯ কোটি হিন্দু যারা পশ্চিমবঙ্গে থাকে, ধীরে ধীরে যদি এই সমস্ত জায়গার ডেমোগ্রাফি গুলো বদলে যায়, আর হিন্দুদেরও এই হোমল্যান্ডে তাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তাদের মার খেতে হয়, দিনকে দিন ক্রমশ বিভিন্ন জায়গায় পরিস্থিতি খারাপ হচ্ছে। কলকাতার বহু অঞ্চল আছে যেটা এখন হিন্দু শূন্য হয়ে পড়েছে। মুর্শিদাবাদ, মালদা আপনারা জানেন যে সেখানে হিন্দুরা সংখ্যালঘু। সেই সমস্ত ধীরে ধীরে হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে পড়ে, তাহলে হিন্দুরা যাবে কোথায়? এই প্রশ্নটা কি আপনি করবেন না? এই প্রশ্নটা কি ওঠা উচিত নয়? এই বৃহৎ জনগোষ্ঠী তাহলে আবার কোথায় যাবে? এক পশ্চিমবঙ্গ ছিল বলে তারা স্বাধীনতার সময় বা ৭১-এর সময় যবে যবে নির্যাতন হয়েছে ওপার বাংলায়, তারা এপারে এসেছে, আশ্রয় নিয়েছে, পরেও নিয়েছে। সেই প্রক্রিয়া এখনো অব্যাহত, কেউ অস্বীকার করতে পারবেন না। কিন্তু এই জনগোষ্ঠী এখানেই যদি সমস্যায় পড়ে, তাহলে সারা ভারতবর্ষের কোথায় ছড়িয়ে ছিটিয়ে যাবে? আবার কি একটা হোলোকস্টের সাক্ষী হতে হবে আমাদের? এই প্রশ্নটা কিন্তু আমি তুলছি, এবং আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রিপশন বাটন ক্লিক করার পাশাপাশি বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ভিডিওর নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। এবং যারা আমাদের সহযোগিতা করতে চান, তারা জয়েন বাটন ক্লিক করে যে কোনো অপশন বেছে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।